সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডিএনএর গঠন। ডিএনএ সম্পর্কে আজকে আমরা জানব। প্রিয় বন্ধুরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে ডিএনএর গঠন। প্রিয় বন্ধুরা, ডিএনএর গঠন আলোচনা করার পূর্বে ডিএনএ কী জিনিসটা আমরা জেনে নিই। আমরা অনেকেই জানি ডিএনএ সম্পর্কে, তবে আমরা আরও একবার জেনে নিই যে আসলে ডিএনএটা কী। ডিএনএ এক প্রকার নিউক্লিক অ্যাসিড। প্রিয় বন্ধুরা, ডিএনএ আমরা এক প্রকার নিউক্লিক অ্যাসিড বলতে পারি। এটি জীবদেহের একটি রাসায়নিক উপাদান যা জীবের যাবতীয় কাজ করে থাকে, জীবের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এক কথায় বলতে পারি ডিএনএ হচ্ছে জীবের বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানলাম কি যে ডিএনএটা হচ্ছে এক প্রকার নিউক্লিক অ্যাসিড। এটি জীবদেহের একটি রাসায়নিক উপাদান যা জীবের বংশগত বৈশিষ্ট্য, বংশপ্রভার এবং প্রসান্তরে বহন করে। প্রিয় বন্ধুরা, ডিএনএ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি ডিএনএ হচ্ছে জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। এই ডিএনএ সাধারণত ক্রোমোজোমে অবস্থান করে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রোজোম এবং বিভিন্ন কোষের এমনকি সাইটোপ্লাজমও দেখা যায়। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ডিএনএ সম্পর্কে কিছু জানলাম। আমরা এখন ডিএনএকে কীভাবে সংজ্ঞায়িত করা যায় এই বিষয়টা আমরা এখন জানবো। আসলে ডিএনএটা কীভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, আমরা যে ডিএনএ সম্পর্কে আলোচনা করছি তার উপর ভিত্তি করে আমরা ডিএনএকে এভাবেই সংজ্ঞায়িত করতে পারি। প্রিয় বন্ধুরা, সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তক্ষম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে ডিএনএ বলে। প্রিয় বন্ধুরা, ডিএনএটা কি? যে সজীব কোষে স্বপ্রজননশীল, পরিব্যক্তক্ষম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে ডিএনএ বলে। প্রিয় বন্ধুরা, আমি আরও একবার বলছি যে ডিএনএ হচ্ছে এক প্রকার নিউক্লিক অ্যাসিড। আমরা আগে জেনেছি ডিএনএ হচ্ছে এক প্রকার নিউক্লিক অ্যাসিড। এটা কোষের ভিতরে স্বপ্রজননশীল, পরিব্যক্তক্ষম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা সুস্পষ্টভাবে সংজ্ঞাটা এমনভাবে বলি যে সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তক্ষম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে আমরা ডিএনএ বলব। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ডিএনএ সম্পর্কে জানলাম। এবারে ডিএনএর গঠন সম্পর্কে আমরা একটু জানব। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 সালে একটা রূপরেখা মডেল যেটা প্রকাশ করেন। প্রিয় বন্ধুরা, তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ ভালো করে খেয়াল করো। তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ যে মডেল, এটা এক ধরনের মডেল আমরা বলতে পারি। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 সালে এরকম একটা মডেল, তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এরকম একটা মডেল তিনি প্রদান করেন। সেজন্য তাদেরকে 1963 সালে নোবেল প্রাইজে
পুরস্কৃত করা হয়। প্রিয় বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো যে ডিএনএ যে মডেল, ওয়াটসন ও ক্রিক নামক দুজন বিজ্ঞানী যে ডিএনএ সর্বপ্রথম যে মডেলটা উপস্থাপন করেন, সেই মডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ডিএনএর গঠন সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে দুই ধরনের গঠন এখানে আমরা লক্ষ্য করতে পারি। একটি হচ্ছে ভৌত গঠন, একটি হচ্ছে রাসায়নিক গঠন। আমরা ভৌত গঠন অর্থাৎ বাহ্যিকভাবে ডিএনএটা কেমন দেখতে সেটা আমরা ভৌত গঠনে, এবং এই ডিএনএটা কী উপাদান দিয়ে, কী রাসায়নিক উপাদান দিয়ে গঠিত, সেটা আমরা রাসায়নিক গঠনে লক্ষ্য করব। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা প্রথমে ভৌত গঠনটা একটু খেয়াল করি। তোমরা এখানে সুন্দরভাবে একটা চিত্র দেখতে পাচ্ছ। ভৌত গঠন বলতে আমরা প্রথমে বুঝি, অর্থাৎ আলোচনার সুবিধার্থে, এর গঠনটা সুন্দরভাবে জানার সুবিধার্থে আমরা সিরিয়ালভাবে 1 2 3 4 5 এভাবে একটা স্টেপ বাই স্টেপ আমরা জানব। প্রিয় বন্ধুরা, তাহলে ডিএনএ অণুর দুটি সূত্র যুক্ত জৈব যৌগ, একটা সূত্র দুটি সূত্র। তোমরা খেয়াল করো, এখানে আমি বলছি যে ডিএনএ অণু দুটি সূত্র যুক্ত জৈব যৌগ, এক ধরনের জৈব যৌগ, দুটি সূত্র। সূত্রক দুটির বিন্যাস পেঁচানো সিঁড়ি বা ময়ের মতো। তোমরা জানো, দেখো পেঁচানো সিঁড়ি বা ময়ের মতো দুটি পেঁচানো সূত্রের সাহায্যে ডিএনএ অণু গঠিত হয়। এই দুটি পেঁচানো সূত্রের সাহায্যে ডিএনএ অণু গঠিত হয় বলে একে সাধারণত ডাবল হেলিক্স বলা হয়। এখানে তোমরা যে মডেল, এটা হচ্ছে এক ধরনের মডেল, ডিএনএ অণুর ডাবল হেলিক্স মডেল। এটা দুটি সূত্র সাহায্যে ডিএনএ অণু গঠিত হয় বলে একে ডাবল হেলিক্স মডেল বলে থাকে। প্রিয় বন্ধুরা, এরপর আমরা খেয়াল করি যে সূত্রক দুটি বিপরীতমুখী হয়ে 5 প্রাইম থেকে 3 প্রাইম আর 3 প্রাইম থেকে 5 প্রাইম যেটা সমান দূরত্বের পাশাপাশি অবস্থান করে। খেয়াল করো, এর একটা সূত্র এক প্রান্তে হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এর ওই সূত্রের অপর প্রান্তে খেয়াল করো 3 প্রাইম। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে 3 প্রাইম। আবার এই সূত্র যদি আমরা খেয়াল করি, নিচে হচ্ছে 5 প্রাইম। এখানে যদি আমরা দেখি, অপর সূত্রের মাথা হচ্ছে 3 প্রাইম। তাহলে পরস্পর বিপরীতমুখী। একটা 5 প্রাইম এক প্রান্ত হলে অপর প্রান্ত হবে 3 প্রাইম, আর এইটার আরেকটা 5 প্রাইম হলে তার অপর প্রান্ত হবে 3 প্রাইম, এবং এটা বিপরীতমুখী। তোমরা খেয়াল করো যে একটা সূত্রের 5 প্রাইম 3 প্রাইম, আর একটা সূত্র 3 প্রাইম 5 প্রাইম। তাহলে এই সূত্র যদি ওপরে 5 প্রাইম হয়, এর নিচে হচ্ছে 3 প্রাইম। আর এই সূত্রের ক্ষেত্রে দেখো, ওপরে 3 প্রাইম হলে এর নিচে হচ্ছে 5 প্রাইম। বিপরীতমুখী দুটি। এবং কেন বিপরীতমুখী এবং 3 প্রাইম 5 প্রাইম কী জিনিসটা কি, আমি আরও রাসায়নিক গঠনের ক্ষেত্রে ক্লিয়ার করব। তাহলে আমরা জানলাম যে সূত্রক দুটি বিপরীতমুখী হয়ে একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম সমান দূরত্বে পাশাপাশি অবস্থান করে। সমান দূরত্বে, সব জায়গায় সমান দূরত্বে পাশাপাশি অবস্থান করে। প্রিয় বন্ধুরা, এবার খেয়াল করি সিঁড়ির দুদিকের হাতল যেটা সূত্র, যেটা আমরা বলছি, এটা তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার। আমরা জানি পেন্টোজ সুগার 2 প্রকার, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার ছিল, আর একটা হচ্ছে রাইবোজ সুগার ছিল। যেহেতু এটা ডিএনএ, সেই জন্য এটার রাসায়নিক উপাদান, যেটা পেন্টোজ সুগারের যে রাসায়নিক উপাদানটা হবে, সেটা হবে ডিঅক্সিরাইবোজ সুগার। তো সিঁড়ির দুদিকের যে সূত্র যেটা আমরা বলছি, বা হাতল যেটা আমরা বলছি, সেটা তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার ফসফেট পর্যায়ক্রমে সংযুক্তির মাধ্যমে। খেয়াল করো তোমরা, সুগার ফসফেট। তোমরা এইবার রাসায়নিক গঠনের ক্ষেত্রে তোমরা দেখো, এখানে এই সূত্র যদি আমরা একটা সূত্র রাসায়নিক গঠনে খেয়াল করি, যে একটা পেন্টোজ সুগার, এটা ডিঅক্সিরাইবোজ, একটা দুটো এগুলো হচ্ছে সব ডিঅক্সিরাইবোজ সুগার। এবং একই সাথে দেখো, দুটি ডিঅক্সিরাইবোজ সুগারের মাঝখানে
একটি ফসফেট যুক্ত আছে। এর পর্যায়ক্রমে এভাবে এটার ক্ষেত্রে দেখো প্রথমটা দ্বিতীয়টার মাঝখানে, দ্বিতীয়টা তৃতীয়টার মাঝখানে, তৃতীয়টা চতুর্থটার মাঝখানে, এভাবে দেখো খেয়াল করো যে পর্যায়ক্রমে একটা ডিঅক্সিরাইবোজ সুগার, যেটা দুটি ডিঅক্সিরাইবোজ সুগারের মাঝখানে একটা ফসফেট, এভাবে সাধারণত পর্যায়ক্রমে যুক্ত হয়ে গঠিত হয় যে সিঁড়ির দুটো। হ্যাঁ, এবং এদের মাঝখানে অর্থাৎ দুটি সূত্রের মাঝখানে খেয়াল করো এখানে যে ধাপগুলো তৈরি হয় সেই ধাপগুলো সাধারণত নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এখানে যেহেতু ডিএনএর ক্ষেত্রে যে চার প্রকার নাইট্রোজেন ঘটিত বেস যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডেনিন থাকবে, থাইমিন থাকবে, গুয়ানিন থাকবে আর সাইটোসিন। এখানে দেখো তো যে ধাপগুলো সৃষ্টি হয়েছে এর 4 ধরনের, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে থাইমিন, একটা হচ্ছে গুয়ানিন, একটা হচ্ছে সাইটোসিন। এই 4 প্রকার নাইট্রোজেন ঘটিত বেস নিয়ে সাধারণত এই ধাপগুলো গঠিত হয়। প্রিয় বন্ধুরা, এরপর আমরা খেয়াল করি যে সিঁড়ির গঠনের একটি নিউক্লিওটাইডের সুগার যেটা আমরা বলি, এর 5 কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত থাকলে অপর নিউক্লিওটাইডের সুগারের 3 কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত হয়। প্রিয় বন্ধুরা, তোমরা রাসায়নিক যেটা আমরা এই রাসায়নিক উপাদান ও ডিএনএ অণুর বেস জোড়গুলো পর্যায়ক্রমে এই পাশের চিত্রটা খেয়াল করো। এখানে এইটা হচ্ছে একটা পেন্টাস সুগার অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার, 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং কার্বন। 1 নং, এই 1 নং, 2 নং, এই সবসময় 1 নং কার্বন এখান থেকে শুরু হবে। 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং কার্বন। 1 2 3 4 5। খেয়াল করো 1, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 1 2 3 4 5। তাহলে এখানে বলা হচ্ছে যে সিঁড়ির যখন গঠন হবে, এই সিঁড়ির গঠনে একটি নিউক্লিওটাইডের সুগারের 5 নং কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত হলে, অর্থাৎ দেখো এর সাথে যদি আমরা দেখি এর 5 নং কার্বনের সাথে যদি ফসফেট যুক্ত হয়, অপরটি হবে 3 নং কার্বনের সাথে। এখানে 3 নং আর এখানে 5 নং, এখানে ফসফেটগুলো যুক্ত হবে। খেয়াল করো এটার ভিতরে এই ডিঅক্সিরাইবোজ সুগার আর এই ডিঅক্সিরাইবোজ সুগারের ভিতরে খেয়াল করো 1 2 3, তাহলে 3 নং কার্বন, এইটা হচ্ছে 3 নং কার্বন, আর 1 2 3 4 5 এই 5 নং কার্বন এই ফসফেট যুক্ত হয়েছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে সিঁড়ি গঠনের ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ সুগারের একটি ডিঅক্সিরাইবোজ সুগারের 3 কার্বনের সাথে অপর ডিঅক্সিরাইবোজের 5 কার্বনের সাথে সাধারণত ফসফেট যুক্ত হয়। প্রিয় বন্ধুরা, আর নাইট্রোজেন বেসগুলো যেগুলো অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, এটা গুয়ানিন, সাইটোসিন, এটা সাইটোসিন, এটা আমরা যেটা বলতে পারি অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। হ্যাঁ, তো সবসময় 1 নং কার্বনের সাথে, অর্থাৎ নাইট্রোজেন বেসগুলো সবসময় 1 নং, প্রত্যেকটা খেয়াল করে এটা, প্রত্যেকটা খেয়াল করে এটা 1 নং কার্বন। এর ক্ষেত্রে এটা বিপরীতমুখী, একটা সূত্র একটা সূত্র। দেখো খেয়াল করে এটা এই পাশের বাম পাশের যে সূত্রটা গঠিত হয়, বাম পাশের সূত্রটা ডিঅক্সিরাইবোজ সুগার যেভাবে গঠিত হয়েছে, ডাইন পাশের সূত্রটার ক্ষেত্রে দেখো এর উল্টোটা, অর্থাৎ এটা যদি ওপরে থাকে অক্সিজেন, এর নিচে অক্সিজেন, অর্থাৎ উল্টোভাবে। সেই জন্য দেখো আমরা দুই প্রান্তে খেয়াল করি যে 1 2 3 4 5, এখানে যদি শেষ ধরে নেই, শেষ এখানে আমি চিত্রেও তোমাদের কয়েকটি এখানে বোঝানো হয়েছে। তাহলে এর 5 নং কার্বন, এর 3 নং কার্বন, এর 5 নং কার্বন, এর 3 নং কার্বন, এর 5 নং কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়েছে। এভাবে গঠিত হতে হতে দেখো এর লাস্ট অবধি দেখো এটা খেয়াল করো যে 3, এর পরবর্তী যদি ফসফেট যুক্ত হয়, এক্ষেত্রে এখানে যদি ফসফেটটা যুক্ত হয়, হ্যাঁ, তাহলে এর 3 কার্বনের সাথে পরবর্তী ডিঅক্সিরাইবোজও 5 কার্বনের সাথে যুক্ত হবে। আর ওপরে খেয়াল করো যে এর 5 নং কার্বন, এর ওপরে যদি কোনো ডিঅক্সিরাইবোজ সুগার থাকে তাহলে তার 3 কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে আমরা এখানে প্রান্ত শেষ হলে এইটা 5 হলে এইটা 3 হবে। আর এর যেহেতু অপোজিটটা এ পাশে উল্টোটা, তাহলে এইটা 5 হলে এটা 3 হবে, বা এইটা 3 প্রাইম হলে এটা 5 প্রাইম হবে, একই জিনিস। 1 2 3 4 5।
উপরে যদি কোনো ডিঅক্সি টাইপের সুগার থাকতো তাহলে এই 3 কার্বনের সাথে তার 5 কার্বনের সাথে যুক্ত হতো। যেমন আমরা এইটার ক্ষেত্রে দেখি 1 2 3 এর 3 কার্বন এর 5 কার্বন, আবার 3 4 5 এর 5 কার্বন এর 3 কার্বন। এভাবে কিন্তু ফসফেটগুলো একটি অপরটির বিপরীতমুখী হয়ে মানে সিঁড়ি দুটি গঠিত হয়। প্রিয় বন্ধুরা, তোমরা তাহলে নিশ্চয়ই বিষয়টা এখানে ক্লিয়ার হয়েছে যে 5 প্রাইম এক প্রান্তে 5 প্রাইম, অন্য প্রান্তে 3 প্রাইম, আর অন্য প্রান্তে 3 প্রাইম, আর একটা অন্য প্রান্তে 5 প্রাইম। এখানে অনেক সময় প্রশ্ন আসে যে 5 প্রাইম 3 প্রাইম না হয়ে 2 প্রাইম বা 7 প্রাইম বা 6 প্রাইম বা 4 প্রাইম এর হলো না কেন? এই কারণে হয় ফসফেট ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে যেভাবে যুক্ত হবে সেই যুক্ত হওয়া রীতি অনুসারে সাধারণত এখানে 5 প্রাইম আর 3 প্রাইম এই ডিএনএ অণু সূত্রের প্রান্ত নির্ধারিত হয়। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এখানে ক্লিয়ার হয়েছে। এরপর দেখি আমরা যে সিঁড়ির ভিতরের ধাপ, যে বেসগুলোর কথা আমরা বলছিলাম যে প্রথম কার্বনে 1 নং কার্বনে যে নাইট্রোজেনগুলিতে বেসগুলো যুক্ত হয়, এই বেস নাইট্রোজেনগুলিতে বেস যুক্ত হওয়ার একটা নির্দিষ্ট রীতি আছে। রীতিটা কেমন? যে খেয়াল করো, সবসময় অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত হবে। একটি সূত্র যদি অ্যাডেনিন থাকে নাইট্রোজেনগুলিতে বেস, অপর সূত্রে থাইমিনের সাথে অ্যাডেনিন যুক্ত হবে। আর যদি গুয়ানিন থাকে তাহলে হবে সাইটোসিন। তাহলে দেখো এর বিপরীতটা, সাইটোসিন থাকলে গুয়ানিন, থাইমিন থাকলে অ্যাডেনিন, অ্যাডেনিন থাকলে থাইমিন। অর্থাৎ সবসময় খেয়াল রাখবা যে সিঁড়ির ভিতরের ধাপগুলো যে পরস্পর, এই পরস্পর যে নাইট্রোজেনগুলিতে বেসগুলো থাকবে শেষে একটা নির্দিষ্ট রীতি অনুসারে অ্যাডেনিনের সাথে থাইমিন এবং থাইমিনের সাথে অ্যাডেনিন, গুয়ানিন থাকলে সাইটোসিন আর সাইটোসিন থাকলে গুয়ানিন, এভাবে একটা নির্দিষ্ট রীতিতে সবসময় যুক্ত হবে। এবং খেয়াল করো যে অ্যাডেনিন এবং গুয়ানিন, এই অ্যাডেনিন গুয়ানিনের সময় গুয়ানিনের সাথে এখানে মাঝখানে হাইড্রোজেন বন্ডরা যুক্ত থাকে। অ্যাডেনিন এবং এখানে অ্যাডেনিন এবং থাইমিনের কথা বলা আছে। এই অ্যাডেনিন এবং থাইমিনের যুক্তর ক্ষেত্রে এখানে কী হবে, যে হাইড্রোজেন বন্ডরা যুক্ত হবে। এবং এই হাইড্রোজেন বন্ডের একটা নির্দিষ্ট নিয়ম আছে যে অ্যাডেনিন আর থাইমিনের সাথে যুক্ত হতে 2টি হাইড্রোজেন বন্ড থাকবে, আর গুয়ানিন এবং সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড থাকবে। একটা দুটো 3টি, এখানে 2টি। প্রত্যেকটা খেয়াল করো, যেখানেই সাইটোসিন বা গুয়ানিন বা সাইটোসিন যেখানে যুক্ত হবে সেখানে এই দুটি পরস্পরের মাঝে 3টি হাইড্রোজেন বন্ড থাকবে। আর থাইমিন বা অ্যাডেনিন বা থাইমিন যেখানেই যুক্ত হবে না কেন, যে ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে, সেখানে 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে সবসময় যুক্ত হবে। এখানে থাইমিন আর অ্যাডেনিনের মাধ্যমে 2টি হাইড্রোজেন বন্ড, এখানে সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড। যেখানে দেখো গুয়ানিন এবং সাইটোসিন আছে সেখানে সবসময় 3টি হাইড্রোজেন বন্ড, আর যেখানে অ্যাডেনিন থাইমিন বা থাইমিন অ্যাডেনিন আছে সেখানে 2টি হাইড্রোজেন বন্ড একটা নির্দিষ্ট রীতিতে সবসময় যুক্ত থাকবে। প্রিয় বন্ধুরা, এরপর আমরা খেয়াল করি যে ডিএনএ ডাবল হেলিক্সের প্রতিটি প্যাচ বা ঘূর্ণন সম্পন্ন করতে 10 জোড়া মনোনিউক্লিওটাইড প্রয়োজন। মনোনিউক্লিওটাইড অর্থাৎ মনো বলতে একটিকে মনো বোঝায়। আমরা এখানে যে সিঁড়িটা এখানে খেয়াল করো, যে সিঁড়িটা এখানে আসে, সিঁড়িটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটা প্রতিটা প্যাচ এখান থেকে শুরু করে মানে এখানে পর্যন্ত এটা প্যাচ। খেয়াল করে এই প্যাচের ভিতরে সবসময় এখানে কয়টি ধাপ, এখানে বলা হচ্ছে যে এখানে 10টি ধাপ। প্রতিটি প্যাচে এখানে 10টি বা 10 জোড়া, যে কথাটা বলা হচ্ছে 10 জোড়া মনোনিউক্লিওটাইড, এপাশে এভাবে 10 জোড়া, অর্থাৎ 10টি ধাপ। হ্যাঁ, এখানে মনোনিউক্লিওটাইডের প্রয়োজন। এই 1 জোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য, অর্থাৎ একটা এর থেকে এইটা যেটা আমরা বলতে প্রত্যেকটা ধাপ এর দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এখানে 10টি, তাহলে 10-এর সাথে গুণ হলে হবে 10টির দৈর্ঘ্য, অর্থাৎ প্রতিটি প্যাচের দৈর্ঘ্য হবে 34 অ্যাংস্ট্রম। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যেহেতু বেস জোড়গুলো পরস্পর থেকে সিঁড়ির সমান দূরত্বে অবস্থান করে এবং এদের দুটি সূত্রের দূরত্বটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। দুটি সূত্রে 20 অ্যাংস্ট্রম। তাহলে প্রত্যেকটি ধাপের যে একটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর যেহেতু
10টি ধাপের সমন্বয়ে একটা পেঁয়াজ গঠিত হয়, সেই জন্য তার দৈর্ঘ্য হবে তাহলে এর সাথে 10 গুণ দিলে হয় 34 অ্যাংস্ট্রম। এবং দুটি সূত্রের মাঝখানে সবসময় যে সমান দূরত্ব যেটা সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। প্রিয় বন্ধুরা, এবং এখানে যে ধাপগুলো সৃষ্টি হচ্ছে, যে প্যাঁচটা সৃষ্টি হয়েছে ধাপের মাধ্যমে, এখানে দেখো দুটি খাঁজের সৃষ্টি হয়, একটা বড় খাঁজ আর একটা ছোট খাঁজ। এই বড় খাঁজকে সাধারণত বলা হয় মুখ্য খাঁজ, আর ছোট খাঁজকে সাধারণত বলা হয় গৌণ খাঁজ। প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা ডিএনএ যে বাহ্যিকভাবে যেটা অবস্থান, সেটা যে আমার ভৌত গঠন, সেটা আমরা বুঝতে পারছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আমরা সাধারণত দেখব যে রাসায়নিক গঠনটা সাধারণত কী। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা রাসায়নিক গঠন তো আগেই আমরা জেনেছি যে কী কী উপাদান দ্বারা আমরা গঠিত। যেসব উপাদান দ্বারা গঠিত রাসায়নিক উপাদান, সেগুলো আমরা বলতে পারি যে এখানে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, আমরা পেন্টোজ সুগারের কথা বলছিলাম, যেটা ডিঅক্সিরাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার। তারপর হচ্ছে একটি ফসফেট সাধারণত, যেটাকে আমরা বলতে ফসফেট বলতে এখানে ফসফরিক অ্যাসিড, যেটাকে আমরা বলবো এখানে ফসফরিক অ্যাসিড, যেটা নাইট্রোজেন ঘটিত বেস। এখানে যেটা বলছিলাম আমরা নাইট্রোজেন ঘটিত বেস, এখানে 2 ধরনের নাইট্রোজেন ঘটিত বেস থাকে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। আমরা জানি যে পিউরিন 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট, পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, আর পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন থাইমিন। প্রিয় বন্ধুরা, তাহলে এই পিউরিন ও পাইরিমিডিন বেস ডিঅক্সিরাইবোজ সঙ্গে রাসায়নিক লিঙ্কেজ গঠন করে, তাকে সাধারণত নিউক্লিওসাইড বলা হয়। আমরা দেখছি যে এই যে নাইট্রোজেন বেস আর সুগার, পেন্টোজ সুগার যেটা ডিঅক্সি, এই দুটো মিলে সাধারণত নিউক্লিওসাইড গঠন করে। এবং আমরা আগের ক্লাসে নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের সংজ্ঞা সম্পর্কে জানছি। যখন একটি ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে যে কোনো একটি নাইট্রোজেন বেস যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠিত হয়। এই নিউক্লিওসাইডের সাথে যদি একটি ফসফেট যুক্ত হয়, ফসফরিক অ্যাসিড সেটা গঠিত হবে নিউক্লিওটাইড। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এর রাসায়নিক গঠনটা দেখছি। রাসায়নিক গঠনটা খুব সহজ, অর্থাৎ যে রাসায়নিক উপাদান দ্বারা গঠিত, সেই সকল উপাদান আমরা রাসায়নিক গঠনে আলোচনা করে থাকি। যেমন এখানে রাসায়নিক গঠন বলতে ডিএনএ এক ধরনের কী বলা যেতে পারে, যে রাসায়নিক জৈব যৌগ। এই রাসায়নিক যে উপাদান দ্বারা গঠিত সেটা হচ্ছে, একটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, একটি ফসফরিক অ্যাসিড, 4 প্রকার নাইট্রোজেন ঘটিত বেস। এবং এই 4 প্রকার নাইট্রোজেন ঘটিত বেস এই রিংয়ের ওপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করছি আমরা। একটি হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট। পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন আর পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন থাইমিন। এই পিউরিন ও পাইরিমিডিন বেস ডিঅক্সিরাইবোজের সঙ্গে একটা রাসায়নিক লিঙ্কেজ, যেটাকে আমরা বলতে পারি এই রাসায়নিক লিঙ্কেজ গঠন করে। এবং কী বলা যেতে পারে, নিউক্লিওসাইড গঠন করে, এবং একই সাথে নিউক্লিওসাইড সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। আমরা তাহলে এক কথা বলতে পারি, এই নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ অণুর মূল কাঠামো। এই নিউক্লিওটাইড যেটা আমরা বলছি, দেখো এই ডিএনএ তাহলে একটা নিউক্লিওটাইড, এভাবে প্রত্যেকটা নিউক্লিওটাইড হচ্ছে তাহলে ডিএনএ অণুর মূল কাঠামো, আমরা নিউক্লিওটাইডকে বলতে পারি। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা রাসায়নিক গঠনটা দেখলাম। এবার আমরা কাজ সম্পর্কে জানবো যে এর কাজটা কী। ডিএনএ সাধারণত কী কাজ করে? আমরা জানি ডিএনএ অনেক কাজ করে থাকে, তবে আমরা এখানে কিছু কাজের কথা উল্লেখ করি। যেমন আমরা বলতে পারি ডিএনএ বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক, জীবদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ডিএনএ প্রোটিন সংশ্লেষ করে, ডিএনএ অনুলিপন প্রক্রিয়ায় জীবসত্তা অটুট রাখে, ডিএনএ জীবের সকল বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে, প্রজাতি শনাক্তকরণে ডিএনএ ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা,
ডিএনএ মিউটেশনের ফলে গাঠনিক পরিবর্তন সৃষ্টি হলে তা বিবর্তনে মুখ্য উপাদান হিসেবে ভূমিকা পালন করে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা মিউটেশন তো জানি, মিউটেশন হচ্ছে ডিএনএ যে গঠন, এই ডিএনএ গঠনে হঠাৎ যদি গাঠনিক পরিবর্তন ঘটে, ফলে তার বৈশিষ্ট্যের কিছুটা পরিবর্তন ঘটবে, অর্থাৎ বিবর্তন, যেটাকে আমরা বলবো বিবর্তনের মূল উপাদান হিসেবেও কাজ করে থাকে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা কাজগুলো দেখলাম। কাজগুলো যদি আমরা আলোচনার সুবিধাতে সিরিয়াল করি, আমি যদি প্রথম সিরিয়ালে বলি যে ডিএনএ হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। 2 নম্বর যদি আমরা বলতে পারি যে জীবদেহে সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। 3 নম্বর ক্ষেত্রে যদি আমরা বলতে পারি ডিএনএ প্রোটিন সংশ্লেষ করে থাকে। 4 নম্বর ক্ষেত্রে বলা যেতে পারে ডিএনএ অনুলিপন প্রক্রিয়ায় জীবসত্তা, মানে জীবের জীবসত্তাটা অটুট রাখে। 5 নম্বর ক্ষেত্রে যদি আমরা মনে করি বলে থাকি যেটা যে ডিএনএ জীবের সকল বিপাকীয় ঘটনাবলী বা বিপাকীয় কাজ সেটা নিয়ন্ত্রণ করে থাকে। 6 নম্বর যদি আমরা বলি যে প্রজাতি শনাক্তকরণ, ডিএনএ প্রজাতি শনাক্তকরণে ডিএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর 7 নম্বর ক্ষেত্রে যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ডিএনএ যে মিউটেশন হয়, এই মিউটেশনের ফলে গাঠনিক পরিবর্তন সৃষ্টি হলে তা বিবর্তনের ক্ষেত্রে মুখ্য উপাদান বা মুখ্য ভূমিকা পালন করে থাকে, বা বিবর্তনের মূল উপাদান হিসেবে কাজ করে থাকে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ডিএনএর কাজগুলো। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ডিএনএর গঠন সম্পর্কে জানলাম। ডিএনএ কী, ডিএনএ ভৌত গঠন, রাসায়নিক গঠন এবং ডিএনএর কাজ। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ আমরা এ পর্যন্ত। আমরা আগামী ক্লাসে আরএনএ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।